ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ার ভার্সেস ইটের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকের পর্বে আমি ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা প্রথম পর্বটা দেখোনি তারা আগে ওই পর্বটা দেখে নাও, তারপর এই পর্বটা দেখো। আজকের পর্বে আমরা দেখব কোন কোন সিচুয়েশনে ইন্ট্রোডাক্টরি ইট ইউজ হয়। ইন্ট্রোডাক্টরি ইটকে বলা হয় প্রিপারেটরি ইট অথবা ইমপার্সোনাল ইট। আমরা 8টা সিচুয়েশনে এই ইন্ট্রোডাক্টরি ইট বা প্রিপারেটরি ইটকে ইউজ করতে পারি। এবার একে একে সেই সিচুয়েশনগুলো দেখব। প্রথম সিচুয়েশনটা দেখো, আমরা টাইম আর ওয়েদারের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। টাইমকে যখন আমরা ব্রড সেন্স বা ব্যাপক সেন্সে ইউজ করি তখন আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসি। ব্যাপক সেন্স বা ব্রড সেন্স বলতে কি বোঝাচ্ছে? টাইম, ডে, ডেট, মান্থ, ইয়ার, এই সবগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে থাকি। আবার ওয়েদার বা কোনো প্রাকৃতিক ঘটনা বোঝালেও তার শুরুতেও আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। এক্সাম্পল দেখো, গতকাল খুব গরম ছিল, দেখো ওয়েদার বোঝাচ্ছে, সুতরাং শুরুতে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারতাম যে ইয়েস্টারডে ওয়াজ ভেরি হট, কিন্তু সেটা কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ নয়। স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে গেলে আমাদের শুরুতেই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। আর দেখো, এই ইন্ট্রোডাক্টরি ইটের কোনো অর্থ নেই, এটা জাস্ট বাক্যকে সূচনা করছে মাত্র। তারপর দেখো, এখন 5টা বেজে 10 মিনিট হয়েছে, দেখো ক্লক টাইম বোঝাচ্ছে, সুতরাং শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। ইট ইজ 10 minutes past 5 নাও। পরেরটা দেখো, আজ সোমবার, দেখো এটাকে আমরা বলতে পারতাম টুডে ইজ মানডে, সেটা না বলে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। আমরা বাক্যটা এভাবে বলতে পারি, ইট ইজ মানডে টুডে। আমাদের যদি প্রশ্ন করা হয় যে আজ কী বার, তার উত্তরে আমরা যখন ইংরেজিতে উত্তর দিই তখন শুধু মানডে বলি না, আমরা বলি ইট ইজ মানডে টুডে কিংবা ইট ইজ মানডে। আজ 14ই মার্চ, দেখো ডেট বোঝাচ্ছে, সুতরাং শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। ইট ইজ 14 মার্চ টুডে। পরেরটা দেখো, আজ কি ছুটির দিন, দেখো ডে বোঝাচ্ছে, সুতরাং শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। আর যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য ভার্বটা ওই ইন্ট্রোডাক্টরি ইটের আগে বসাতে হবে। তাহলে কি হবে? ইজ ইট আ হলিডে টুডে। পরেরটা দেখো, গতকাল শিক্ষক দিবস ছিল, কোনো বিশেষ দিন বোঝালে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। তাহলে কি হবে? ইট ওয়াজ টিচার্স ডে ইয়েস্টারডে। পরেরটা দেখো, সেপ্টেম্বর মাস ছিল যখন আমরা সেখানে গিয়েছিলাম। তাহলে দেখো, সেপ্টেম্বর মাস ছিল, এই অংশটুকু আমরা কিভাবে অনুবাদ করতে পারি? ইট ওয়াজ সেপ্টেম্বর, তারপরে দেখো রয়েছে যখন আমরা সেখানে গিয়েছিলাম, কি হবে? হোয়েন উই ওয়েন দেয়ার। তাহলে বাক্যটা কি হলো? ইট ওয়াজ সেপ্টেম্বর হোয়েন উই ওয়েন দেয়ার। পরেরটা দেখো, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদার বোঝাচ্ছে, ওয়েদার বা কোনো প্রাকৃতিক ঘটনা বোঝালে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। মানে কি হবে? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হচ্ছে মুষলধারায়। তারপর দেখো, মেঘাচ্ছন্ন দিন হওয়ায় আমরা বাইরে বেরোইনি। এখানে দেখো মেঘাচ্ছন্ন দিন হয়, আমরা এই অংশটা এইভাবে অনুবাদ করতে পারি, দিনটা মেঘাচ্ছন্ন হওয়ায়। সেক্ষেত্রে অনুবাদ হতো দ্য ডে বিং ক্লাউডি, কিন্তু সেটা না বলে আমরা শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। আমরা এভাবে অনুবাদ করতে পারি, ইট বিং আ ক্লাউডি ডে। তারপরে দেখো রয়েছে আমরা বাইরে বেরোইনি, উই ডিড নট গো আউট। তাহলে বাক্যটা কি হলো? ইট বিং আ ক্লাউডি ডে উই ডিড নট গো আউট। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে এই ইটের কোনো অর্থ নেই। পরেরটা দেখো, এখানে অত্যন্ত ঠান্ডা, আমরা এটাকে কখনোই বলি না হিয়ার ইজ ভেরি কোল্ড, আমরা এটাকে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। তাহলে কি হবে? ইট ইজ ভেরি কোল্ড হিয়ার। নেক্সট দেখো, 5 বছর হয়ে গেছে আমি ইংরেজি শিখছি, এই বাক্যের অর্থ কি? আমি 5 বছর আগে ইংরেজি শেখা শুরু করেছিলাম এবং 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও আমি ইংরেজি শিখছি। তার মানে কাজটা অনগোয়িং রয়েছে, কাজটা কন্টিনিউ হচ্ছে। আমরা অনুবাদ করতে পারি, ইট হ্যাজ বিন 5 years টু মি লার্নিং ইংলিশ। এই বাক্যটা আমরা আরেকভাবে অনুবাদ করতে পারি, ইট হ্যাজ বিন 5 years সিন্স আই স্টার্টেড লার্নিং ইংলিশ। এভাবে আমরা অনুবাদ করতে পারি। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো,
দেখো এখানে ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, 5 ইয়ার্স এটা টাইম। তারপরে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এই সাবজেক্টটা বসাতে হবে। এখানে দেখো মি বসানো হয়েছে, যেহেতু আমরা জানি যে প্রিপোজিশনের পরে কোনো প্রোনাউন হলে তার অবজেক্টিভ কেস ইউজ হয়, তার জন্য এখানে মি বসেছে। আর লার্নিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু কাজটা কন্টিনিউ রয়েছে তার জন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হলো। আর এই প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে এই ইংলিশ। এবার পরেরটা দেখো, আমি তোমার সাথে দেখা করার পর 10 বছর কেটে গেছে। আমরা বাক্যটা আরো দুভাবে বলতে পারি, যে আমি তোমার সাথে দেখা করেছি 10 বছর কেটে গেছে, বা 10 বছর কেটে গেছে আমি তোমার সাথে দেখা করেছি, বিভিন্নভাবে বলা যায়। এক্ষেত্রে দেখো কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে, আমার দেখা করার কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। সুতরাং আমাদের এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে দেখো ইট হ্যাজ বিন 10 ইয়ার্স টু মি হ্যাভিং মেট ইউ। দেখো স্ট্রাকচারটা একই রকম রয়েছে, শুধু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে হ্যাভিং মেট। 2 নম্বর দেখো, উই অলসো ইউজ প্রিপারেটরি ইট টু টক অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ টাইম টু কমপ্লিট সামথিং। কোনো কিছু শেষ করতে মোট সময় বোঝাতে আমরা প্রিপারেটরি ইট ইউজ করি। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, ইট প্লাস টেক্স অথবা টু অথবা উইল টেক টেন্স হিসেবে বসাতে হবে, তারপরে বসবে টু ইনফিনিটিভ। এক্সাম্পল দেখো, আমার অফিসে পৌঁছতে 1 ঘন্টা লাগে, অর্থাৎ অফিসে পৌঁছানোর সময়ের পরিমাণ হচ্ছে 1 ঘন্টা। তাহলে অনুবাদ হবে ইট টেক্স অ্যান আওয়ার টু রিচ মাই অফিস। যেহেতু এখানে সিম্পল প্রেজেন্টে রয়েছে তার জন্য এখানে টেক্স ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, তোমার রচনাটা শেষ করতে কতক্ষণ লেগেছিল। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, হাউ লং ডিড ইট টেক ইউ টু ফিনিশ ইওর এসে। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য দেখো অক্সিলারি ভার্বটা এই ইন্ট্রোডাক্টরি সাবজেক্টের আগে চলে এসছে। পরেরটা দেখো, ঘরটা পরিষ্কার করতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, কি হবে, ইট টুক মি 2 আওয়ার্স টু ক্লিন আপ দ্য রুম। আগ্রা পৌঁছতে কতক্ষণ লাগবে। দেখো ফিউচারে কথা বলা হচ্ছে প্লাস প্রশ্ন করা হচ্ছে, কি হবে, হাউ লং উইল ইট টেক টু রিচ আগ্রা। এবার 3 নম্বর স্ট্রাকচারটা দেখো, ইট ইজ নো গুড অথবা ইউজ অথবা পয়েন্ট প্লাস জিরান, যার বাংলা অর্থ হয় কোনো লাভ নেই। এক্সাম্পল দেখো, তাদের সাথে এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। প্রথমে অনুবাদ হবে কোনো লাভ নেই। ইট অথবা দেয়ার ইজ নো পয়েন্ট, তারপরে দেখো রয়েছে কথা বলে, এই জায়গায় আমাদের জিরান্ট ইউজ করতে হবে। টকিং, আচ্ছা কাদের সাথে, তাদের সাথে। টু দেম, কি বিষয়, এ বিষয়। অ্যাবাউট ইট, তাহলে বাক্যটা কি হলো, ইট অথবা দেয়ার ইজ নো পয়েন্ট টকিং টু দেম অ্যাবাউট ইট। এই বাক্যটা তোমরা আরেকভাবে অনুবাদ করতে পারো, সেক্ষেত্রে দেয়ার দিয়ে করতে হবে। এভাবে লিখতে পারো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং টু দেম অ্যাবাউট ইট। এই জায়গায় আমাদের ইন প্রিপোজিশন আনতে হবে, সেক্ষেত্রে দেয়ার দিয়ে শুরু করতে হবে। পরেরটা দেখো, আমার বন্ধুর ওপর রাগ করে কোনো লাভ নেই। তাহলে প্রথমে অনুবাদ হবে কোনো লাভ নেই। ইট অথবা দেয়ার ইজ নো ইউজ অথবা গুড অথবা পয়েন্ট। তারপরে দেখো রাগ করে, এই জায়গায় আমাদের জিরান টানতে হবে। গেটিং অ্যাংরি, আচ্ছা কার ওপর, আমার বন্ধুর ওপর। তাহলে কি হবে, উইথ মাই ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি হলো, ইট অথবা দেয়ার ইজ নো ইউজ অথবা গুড অথবা পয়েন্ট, যে কোনো একটা ইউজ করতে পারো। গেটিং অ্যাংরি উইথ মাই ফ্রেন্ড। তারপর দেখো, তার কোনো ফোন কিনে লাভ নেই। তাহলে প্রথমে অনুবাদ হবে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ, তারপরে দেখো রয়েছে তার ফোন কিনে, এখানে দেখো তার এসে গেছে, তাহলে কি হবে, হি ইজ বাইং আ ফোন। এখানে দেখো বাইং হচ্ছে জিরান, আর তার আগে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ নো ইউজ হি ইজ বাইং আ ফোন। পরেরটা দেখো, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। তাহলে প্রথমে অনুবাদ হবে কোনো লাভ নেই। ইট ইজ নো গুড অথবা পয়েন্ট অথবা ইউজ, তারপরে দেখো রয়েছে চেষ্টা করে আমাদের, আমরা অনুবাদ করব আমাদের চেষ্টা করে। তাহলে কি হবে, আওয়ার ট্রাইং। আচ্ছা কি চেষ্টা করে, তাকে সান্ত্বনা দেওয়ার বা তাকে সান্ত্বনা দিতে। তাহলে কি হবে, টু কনসোল হার। তাহলে বাক্যটা কি হলো, ইট ইজ নো গুড অথবা পয়েন্ট অথবা ইউজ আওয়ার ট্রাইং টু কনসোল হার। এখানে দেখো ট্রাইং হচ্ছে জিরান, আর তার আগে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে আওয়ার। 4 নম্বর দেখো, হোয়েন দ্য সাবজেক্ট ইজ আ ফ্রেজ
or a clause, we use it as an introductory subject to begin the sentence. যখন সাবজেক্ট কোনো ফ্রেজ বা ক্লজ হবে তখন আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করি বাক্য শুরু করার জন্য। এক্সাম্পল দেখো, ইংরেজি শেখা সহজ। দেখো অনুবাদ হবে টু লার্ন ইংলিশ ইজ ইজি। এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে, এই জায়গায় তোমরা জিরান ফ্রেজ ইউজ করতে পারো, এভাবে লিখতে পারো লার্নিং ইংলিশ ইজ ইজি। যেহেতু এখানে সাবজেক্ট ফ্রেজ, তার জন্য আমরা এই ফ্রেজটাকে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি ইট ইজ ইজি, তারপরে এই ফ্রেজটা শেষে প্লেস করে দেবো। তাহলে দেখো হয়ে যাবে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। তাহলে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল সাবজেক্ট ইট নয়, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে এই টু লার্ন ইংলিশ। এই ইটের কোনো অর্থ হয় না, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু এই দুটো বাক্যই কারেক্ট, কিন্তু তোমরা যদি ইনফিনিটিভ ফ্রেজকে বাক্যের শুরুতে রেখে এমফ্যাসিস দিতে চাও তাহলে অবশ্যই এই বাক্যটাকে চয়েস করবে, আর নইলে এই বাক্যটা। তারপর দেখো মিথ্যা কথা বলা পাপ। টু টেল আ লাই ইজ আ সিন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি ইট ইজ আ সিন, তারপরে দেখো এই ইনফিনিটিভ ফ্রেজটাকে শেষে প্লেস করা হলো। ইট ইজ আ সিন টু টেল আ লাই, এর বাংলা অর্থ হয়ে গেল মিথ্যা কথা বলা পাপ। দেখো এখানে এই ইটের কিন্তু কোনো অর্থ নেই, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে এই ইটের কোনো অর্থ নেই, এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। আবার দেখো ভাগ্যের ওপর নির্ভর করা উচিত নয়, অনুবাদ কি হবে? টু ডিপেন্ড অন লাক ইজ নট রাইট। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট হিসেবে এখানে ফ্রেজ ইউজ হয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ, সুতরাং এই ফ্রেজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। কি হবে? ইট ইজ নট রাইট টু ডিপেন্ড অন লাক। পরেরটা দেখো, ডাক্তার হওয়া আমার উচ্চাকাঙ্ক্ষা। টু বিকাম আ ডক্টর ইজ মাই অ্যাম্বিশন। দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করব। তাহলে কি হবে? ইট ইজ মাই অ্যাম্বিশন টু বিকাম আ ডক্টর। তাহলে দেখতে পাচ্ছ এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, আর এই ইট হচ্ছে এমটি সাবজেক্ট। পরেরটা দেখো, তোমার সমস্যা সমাধান করা আমার পক্ষে মনে হয় কঠিন বা কঠিন মনে হয়। তাহলে কি হবে? টু সলভ ইউর প্রবলেম সিমস ডিফিকাল্ট ফর মি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে সাবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে কি হবে? ইট সিমস ডিফিকাল্ট ফর মি টু সলভ ইয়োর প্রবলেম। এর বাংলাটা হয়ে গেল তোমার সমস্যা সমাধান করা আমার পক্ষে মনে হয় কঠিন বা কঠিন মনে হয়। নেক্সট দেখো, তিনি সেখানে থাকবেন কি না তা নিশ্চিত নয়। ওয়েদার হি উইল বি দেয়ার অর নট ইজ নট সার্টেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ। যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে ক্লজ ব্যবহার হয়েছে, সুতরাং এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি ইট ইজ নট সার্টেন, তারপরে আমরা শেষে এই ক্লজটাকে রিপ্লেস করে দেবো। তাহলে কি হবে? ইট ইজ নট সার্টেন ওয়েদার হি উইল বি দেয়ার অর নট। তিনি সেখানে থাকবেন কি না তা নিশ্চিত নয়। পরেরটা দেখো, সে যে পরীক্ষায় পাস করেনি এটা অবিশ্বাসযোগ্য। দ্যাট সি ডিড নট পাস দ্য এক্সাম ইজ আনবিলিভেবল। দেখো এখানে আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে ক্লজ ব্যবহার হয়েছে, সুতরাং এই ক্লজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ আনবিলিভেবল। দেখো অ্যান হয়ে গেছে, এই অ্যানটা হবে না। ইট ইজ আনবিলিভেবল দ্যাট সি ডিড নট পাস দ্য এক্সাম। দেখো এখানে ইট দ্বারা রিপ্লেস করা হলো, আর এই নাউন ক্লজটাকে শেষে প্লেস করা হলো। ইট ইজ আনবিলিভেবল দ্যাট সি ডিড নট পাস দ্য এক্সাম। পরেরটা দেখো, কিভাবে তারা ঘরে প্রবেশ করলো এটা এখনো রহস্যজনক। অনুবাদ হবে হাউ দে গট ইন টু দ্য রুম ইজ স্টিল আ মিস্ট্রি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে ক্লজ বসেছে, সুতরাং এই ক্লজটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে কি হবে? ইট ইজ স্টিল আ মিস্ট্রি হাউ দে গট ইন টু দ্য রুম। দেখো এখানে রিয়েল সাবজেক্ট কিন্তু এই আন্ডারলাইন অংশটা, আর ইট হচ্ছে এখানে এমটি সাবজেক্ট। পরেরটা দেখো,
তিনি যে একজন ভালো অভিনেত্রী তা সর্বজন বিদিত। দ্যাট সি ইজ আ ফাইন অ্যাক্ট্রেস ইজ ওয়েল নোন। দেখো এখানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। দেখো ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে ইট দ্বারা রিপ্লেস করব। তাহলে কি হবে? ইট ইজ ওয়েল নোন দ্যাট সি ইজ আ ফাইন অ্যাক্ট্রেস। এবার পরেরটা দেখো, কেন তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট নয়। অনুবাদ হবে হোয়াই সি ডিসাইডেড টু রিজাইন দ্য জব ইজ নট ক্লিয়ার। এখানে দেখতে পাচ্ছ যে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে রিপ্লেস করব। তাহলে হয়ে যাবে ইট ইজ নট ক্লিয়ার হোয়াই সি ডিসাইডেড টু রিজাইন দ্য জব। 5 নম্বর দেখো, ইট ক্যান অলসো বি ইউজ টু এমফাসাইজ দ্য পার্ট অফ আ সেন্টেন্স। বাক্যের কোনো অংশকে এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করি। এই বাক্যগুলোকে বলা হয় ক্লেফট সেন্টেন্স বা স্প্লিট সেন্টেন্স। ক্লেফট সেন্টেন্সের ওপর আমার অনেকগুলো ভিডিও আছে, বিস্তারিত জানতে ওই ভিডিওগুলো দেখো। এবারে একটা বাক্য দেখো, মাই ফ্রেন্ড বট হিজ নিউ কার ফ্রম মাই নেবার লাস্ট সানডে। এই বাক্যের যে অংশগুলোকে আমরা হাইলাইট বা এমফ্যাসিস করতে চাই সেই অংশগুলোকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব, আর সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। আমরা যদি এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ মাই ফ্রেন্ডকে এমফ্যাসিস বা হাইলাইট করতে চাই তাহলে এই অংশটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে দেখো, ইট ওয়াজ মাই ফ্রেন্ড হু বট হিজ নিউ কার ফ্রম মাই নেবার লাস্ট সানডে। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো মাই ফ্রেন্ড এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে দেখো বাকি অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আবার যদি আমরা এই লাস্ট সানডে এই টাইম ফ্রেজটাকে আমরা যদি এমফ্যাসিস বা হাইলাইট করতে চাই তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব, আর সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। তাহলে দেখো, ইট ওয়াজ লাস্ট সানডে হোয়েন মাই ফ্রেন্ড বট হিজ নিউ কার ফ্রম মাই নেবার। আবার যদি আমরা এই নিউ কারকে এমফ্যাসিস বা হাইলাইট করতে চাই তাহলে এই অংশটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে কি হবে? ইট ওয়াজ আ নিউ কার দ্যাট মাই ফ্রেন্ড বট ফ্রম মাই নেবার লাস্ট সানডে। আবার যদি আমরা এই ফ্রম মাই নেবার এই অংশটুকুকে হাইলাইট বা এমফ্যাসিস করতে চাই তাহলে এই অংশটা আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে কি হবে? ইট ওয়াজ মাই নেবার দ্যাট মাই ফ্রেন্ড বট হিজ নিউ কার ফ্রম, এই ফর্মটা দেখো শেষে চলে এসছে, লাস্ট সানডে। 6 নম্বর স্ট্রাকচারটা দেখো, ইট ইজ অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস প্রেজেন্ট সাবজাংটিভ মুড। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের সাথে দ্যাট ক্লজ বসলে সাবজাংটিভ মুড ব্যবহার হয়। এই সাবজাংটিভ মুডের ওপর আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভিডিওগুলো দেখে নাও, এখানে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। এবারে বাক্য দেখো, আমাদের ট্রেন না মিস করা অত্যাবশ্যক, কিংবা আমাদের অনুবাদের সুবিধার জন্য আমরা বাক্যটাকে এভাবে অনুবাদ করতে পারি, এটা অত্যাবশ্যক যে আমরা যেন আমাদের ট্রেন মিস না করি। তাহলে অনুবাদ কি হবে? ইট ইজ ভাইটাল দ্যাট উই নট মিস আওয়ার ট্রেন। এখানে দেখো ভাইটাল অ্যাডজেক্টিভ বসেছে। এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা দ্যাট ক্লজ ব্যবহার করছি তখন সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, তার জন্য দেখো এখানে সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে। এই ভার্বটাকে সবসময় বেস ফর্মে রাখতে হবে। এখানে দেখো নেগেটিভ ইউজ হয়েছে, নেগেটিভ ইউজ করলে আমরা জানি ডু ডিড ডাস এগুলোকে আনতে হয়, কিন্তু এক্ষেত্রে কখনোই বসানো যাবে না। এবার পরেরটা দেখো, তার সময় মতো আসা গুরুত্বপূর্ণ, কিংবা অনুবাদটা এভাবেও হতে পারে এটা গুরুত্বপূর্ণ যে সে যেন সময় মতো আসে। তাহলে কি হবে? ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি অ্যারাইভ অন টাইম। দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সঙ্গে যখন দ্যাট ক্লজ বসানো হচ্ছে তখন সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, তার জন্য দেখো এখানে সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে। ভার্বটা দেখো এখানে বেস ফর্মে রয়েছে। আমরা জানি যে হি এর পরে যে অ্যারাইভ বসেছে এখানে এস বসা উচিত, কিন্তু কখনই বসানো যাবে না, এই জায়গায় সবসময় বেস ফর্ম বসাতে হবে। তারপর দেখো, সভায় তার উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এভাবে অনুবাদ হতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সে যেন সভায় উপস্থিত থাকে। তাহলে দেখো অনুবাদ হবে ইট ইজ ক্রুশিয়াল দ্যাট
হি বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। দেখো ক্রুশিয়াল অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ বসেছে, সুতরাং সাবজাংটিভ মুড ব্যবহার করতে হবে। এখানে দেখো বি বসেছে, এই জায়গায় ইজ, এম আর এগুলো বসবে না। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তার জন্য এখানে বি বসেছে। পরেরটা দেখো, তাকে সুষম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বা এটা পরামর্শ দেওয়া হচ্ছে যে সে যেন সুষম খাবার খায়। অনুবাদ কি হবে? ইট ইজ রেকমেন্ডেড দ্যাট হি ইট আ ব্যালেন্স ডায়েট। দেখো রেকমেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সঙ্গে দ্যাট ক্লজ বসেছে, তার জন্য দেখো এখানে সাবজাংটিভ মুড ব্যবহার হয়েছে। এখানে কখনোই হি আছে বলে এখানে ইটস লেখা যাবে না, এখানে কিন্তু বেস ফর্ম ইউজ করতে হবে। তারপর দেখো, তোমার সাথে তার ঘরে থাকা প্রয়োজন, বা এটা প্রয়োজন যে সে যেন তোমার সাথে ঘরে থাকে। এখানে দেখো করে থাকে হয়ে গেছে, এটা হবে ঘরে থাকে। অনুবাদ হবে ইট ইজ নেসেসারি দ্যাট সি বি ইন দ্য রুম উইথ ইউ। দেখো নেসেসারি অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ বসেছে, সুতরাং এখানে সাবজাংটিভ মুড বসেছে। এখানে দেখো বি ভার্বের বেস ফর্ম বসেছে। পরেরটা দেখো, তাকে সতর্কবাণী দেওয়া অপরিহার্য, বা এটা অপরিহার্য যে তাকে যেন সতর্কবাণী দেওয়া হয়। দেখো প্যাসিভে রয়েছে, সাবজাংটিভ ফর্মের প্যাসিভ ইউজ করতে হবে। মানে কি হবে? ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি বি ওয়ান। দেখো বি ওয়ান, দেখো প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, এই জায়গায় কখনই ইউজ করা যাবে না যে ইজ ওয়ান, এখানে বি ইউজ করতে হবে। নেক্সট দেখো, তাদের সুখী হওয়া অপরিহার্য, বা এটা অপরিহার্য যে তারা যেন সুখী হয়। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দে বি হ্যাপি। দেখো এখানে সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে, দের পরে আর হওয়া উচিত, কিন্তু এখানে দেখো বি ইউজ হয়েছে। পরেরটা দেখো, তাকে আর একটা সুযোগ দেওয়া কাম্য, বা এটা কাম্য যে তাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়। তাহলে অনুবাদ কি হবে? ইট ইজ ডিজায়ারেবল দ্যাট হি বি গিভেন অ্যানাদার চান্স। এখানে লক্ষ্য করো, এখানে সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। দেখো এখানে বি বসেছে, বি এর সাথে দেখো V3 ফর্ম ইউজ হয়েছে, এই জায়গায় কখনই ইজ এম ইউজ করলে হবে না। 7 নম্বর স্ট্রাকচারটা দেখো, ইট ইজ টাইম অথবা হাই টাইম অথবা অ্যাবাউট টাইম, এই ফ্রেজগুলো থাকলে তারপরে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়। এই ফ্রেজগুলো থাকলে তারপরে সবসময় পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়, অর্থাৎ এই জায়গায় পাস্ট ফর্ম ইউজ হয়। এক্সাম্পল দেখো, এখনই তোমার তার সাথে দেখা করার উপযুক্ত সময়। আমরা অনুবাদ করতে পারি ইট ইজ টাইম অথবা হাই টাইম অথবা অ্যাবাউট টাইম ইউ মেট হিম। লক্ষ্য করো এই ফ্রেজগুলোর পরে দেখো ক্লজ বসেছে, ইউ মেট হিম। এই ফ্রেজগুলোর পরে যদি কোনো ক্লজ বসে তাহলে সর্বদা পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, আর তার জন্য দেখো এখানে পাস্ট ফর্ম বসেছে। সর্বদা এখানে মেট অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, এখনই তোমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। আমরা অনুবাদ করতে পারি ইট ইজ টাইম অথবা হাই টাইম অথবা অ্যাবাউট টাইম ইউ স্পোক ইংলিশ। দেখো এই ফ্রেজগুলোর সাথে দেখো ক্লজ বসেছে, আর যেহেতু ক্লজ বসেছে সুতরাং পাস্ট সাবজাংটিভ ফর্মকে অ্যাট্রাক্ট করছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট ফর্ম বসেছে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। এই জায়গায় কখনই স্পিক লেখা যাবে না, সবসময় পাস্ট ফর্ম ইউজ করতে হবে। 8 নম্বর দেখো, ইট উইথ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের সাথেও ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হতে পারে। এক্সাম্পল দেখো, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা আর তার সাথে কখনো দেখা করব না। অনুবাদ হবে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট উই উড নেভার মিট হিম এগেন। এখানে লক্ষ্য করো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লেখা হয়েছে কি ইট ওয়াজ ডিসাইডেড। এখানে কিন্তু ইটের আলাদা কোনো অর্থ হচ্ছে না, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। আমরা কখনই বলতে পারি না যে ইহা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখানে অনুবাদটা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বাক্যেরই অ্যাক্টিভ ফর্ম হবে উই ডিসাইডেড দ্যাট উই উড নেভার মিট হিম এগেন। এবার পরেরটা দেখো, বিশ্বাস করা হয় যে বাড়িটি 1735 সালে নির্মিত হয়েছিল। অনুবাদ হলো ইট ইজ বিলিভ দ্যাট দ্য হাউস ওয়াজ বিল্ড ইন 1735। দেখো বিশ্বাস করা হয় যে, অনুবাদ হয়ে গেল ইট ইজ বিলিভ দ্যাট। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। এই বাক্যের অ্যাক্টিভ ফর্ম হবে পিপল বিলিভ দ্যাট দ্য হাউস ওয়াজ বিল্ড ইন 1735। পরেরটা দেখো, বলা হয়ে থাকে বাঙালিরা খাদ্যরসিক। ইট ইজ সেইড দ্যাট বেঙ্গলিজ আর ফুড লাভার। এই বাক্যের অ্যাক্টিভ ভয়েস করলে হবে পিপল সেইড দ্যাট বেঙ্গলিজ আর ফুড লাভার।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শেখার সুযোগ পায়। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।